ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এসএসসি গ্রুপ সি এর 20টা কোশ্চেন নিয়ে এসেছি। জিকে এর কোশ্চেন বা জেনারেল অ্যাওয়ারনেস এর কোশ্চেন, নতুন সিলেবাসে সম্পূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে এবং এক্সপ্লানেশন দেখবে, এবং যারা এর পিডিএফ নিতে চাইছো তারা আমার টেলিগ্রাম গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেখান থেকে কিন্তু এর পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। অলরেডি কিন্তু দুটো পিডিএফ দিয়ে দিয়েছি। এটা কিন্তু 3 নাম্বার পিডিএফ, 3 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস এর কিন্তু প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই দুটো নিয়ে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু মিলিয়ে নেবে। ঠিক আছে, আজকে কিন্তু 3 নাম্বার প্রশ্নপত্র। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা দেখে নিই যে কি কিসের উপরে দেওয়া আছে। দেখো, বলছে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত, ঠিক আছে, বিষয় আছে। তাহলে ইন্ডিয়ান পেনাল কোডের ব্যভিচার সংক্রান্ত বিষয় কত নম্বর ইন্ডিয়ান পেনাল কোডের কত নম্বর ধারায় আছে। তো মনে রাখবে এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, WBCS এই কোশ্চেনটা এসেছিল। তাহলে আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে 497, 497। তাহলে এই কোশ্চেনটাই কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে, অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট প্রশ্ন আমরা কি দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে, হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্টটা কোথায় কোথায় আছে, আমাদের দেহের মধ্যে কোথায় কোথায় আছে। মনে রাখবে হিঞ্জ জয়েন্ট যেটা, সেটা কিন্তু আমাদের নিতে আছে। ঠিক আছে, আমাদের এই নিয়ের মধ্যে আছে এক নাম্বার। দ্বিতীয়ত আমাদের হাঁটুতে আছে। ঠিক আছে, আমাদের হাঁটু, সরি, তোমার হাঁটু এবং কুনুই, ঠিক আছে, হাঁটু এবং কুনুই এই দুটো জায়গাতেই কিন্তু মনে রাখবে অবস্থিত। ঠিক আছে, নি মানে হাঁটুতে আছে এবং এলবোতে আছে, এলবো, ঠিক আছে, মানে তোমার কুনুই। এই দুটো জায়গায় কিন্তু এই যে কুনুই, ঠিক আছে, এইখানে কিন্তু মনে রাখবে এলবো, এইখানে কিন্তু কি থাকে না হিঞ্জ জয়েন্ট থাকে। আর একটা প্রশ্ন খুবই পড়ে, পিভট, ঠিক আছে, পিভট জয়েন্ট। এই পিভট জয়েন্টটা কোথায় থাকে? মনে রাখবে আমাদের নেক, আমাদের গলায় থাকে নেক। ঠিক আছে, নেক বা আমাদের বলতে পারো এই গলা, গলার মধ্যে কিন্তু কি থাকে না পিভট জয়েন্ট। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবং দেখবে থাকে প্রশ্ন পড়ে যে বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট, বল এবং সকেট, এই যে বল এবং সকেট কোথায় থাকে, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো বল এবং সকেট মনে রাখবে আমাদের হিপে থাকে। ঠিক আছে, আমাদের কোমরে থাকে, হিপ, হিপ কোমরে থাকে এক নাম্বার। এবং আর কোথায় থাকে না আমার এই শোল্ডারে থাকে। ঠিক আছে, এই শোল্ডারের মধ্যে কিন্তু থাকে, এই শোল্ডার এক নাম্বার, দ্বিতীয় নম্বর হিপ, এই দুটো জায়গায় আমরা বল এবং সকেট থাকে। পিভট সন্ধি যেটা কোথায় থাকে বললাম, এটা আমাদের নিক, আমাদের গলায় থাকে। এবং হিঞ্জ জয়েন্ট যেটা, সেটা কিন্তু দুটোতেই থাকে। কনুইতে অবশ্যই থাকে, হাঁটুতে অবশ্যই থাকে, কবজিতে থাকে না, কবজিতে কিন্তু থাকে না। তাহলে দেখো আমি যদি একটা অপশন নিয়ে নিই ভুল হয়ে যাবে। অপশন ডি তে দেখো উভয়ই দেওয়া, তাহলে আমাকে উভয় অপশনটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে শর্করা পরিপাকে সহায়ক উৎসেচক কোন অঙ্গ থেকে খরিত হয়। তাহলে কার্বোহাইড্রেট পরিপাক করতে গেলে যে উৎসেচক খরিত হয় সেটা কোন অঙ্গ থেকে খরিত হয়? মুখগহ্বর, আচ্ছা খরিত হয় না, মুখগহ্বর, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। তো মনে রাখবে এই যে শর্করা পরিপাকে সব জায়গা থেকে কিন্তু হালকা হালকা কিন্তু খরিত হয়। কিন্তু যদি বলা হয় যে প্রধানত কোথা থেকে খরিত হয়, দেখো আমাদের আগে ফার্স্ট প্রশ্ন আসবে যে আমাদের পরিপাক কোথায় শুরু হয়। মনে রাখবে আমাদের পরিপাক শুরু হয় মুখগহ্বরে। ঠিক আছে, এই মুখগহ্বরে কিন্তু ফার্স্ট ডাইজেশন কিন্তু স্টার্ট হয়ে যায়। এটা পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে ডাইজেশন, ডাইজেশন এখানে কিন্তু কি হয়, স্টার্ট হয়ে যায়, স্টার্টেড, স্টার্টেড হেয়ার। তাহলে এখানে কিন্তু কি না ডাইজেশন কি হয়, শুরু হয়ে যায়। এবং এই মুখগহ্বর থেকেই যে রস বেরোয় সেটাকেই মনে রাখবে অ্যামাইলেজ বলা হয়, যেটা পরীক্ষায় অনেকবার এসেছে, অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ খরিত হয় এবং তার সঙ্গে সঙ্গে এছাড়াও টায়ালিন, ঠিক আছে, টায়ালিন,
টায়ালিন। এই টায়ালিন এবং অ্যামাইলেজ কোথা থেকে খরিত হয়? না আমাদের মুখগহ্বর থেকে কিন্তু খরিত হয়। ঠিক আছে। আচ্ছা, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, তাহলে অপশন সঠিক উত্তর কি হবে? না পাকস্থলী। পাকস্থলী থেকে মনে রাখবে খরিত হয় না। বোঝা গেল? ঠিক আছে। এবারে পাকস্থলী থেকে কি খরিত হয়? তোমরা জানো পাকস্থলীটা অনেকটা বাংলা 5 অক্ষরের মতো দেখতে। ঠিক আছে, 5 অক্ষরের মতো দেখতে, এবং এখান থেকে খরিত যেটি হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কোথা থেকে খরিত হয়? মানে আমাদের পাকস্থলী থেকে কিন্তু খরিত হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে? না ইমেল গ্রহণের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোটোকল কোনটি? তো এই ইমেল গ্রহণের জন্য সব থেকে বেশি ব্যবহৃত প্রোটোকল কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি POP3। ঠিক আছে, পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল 3, এটা আমরা রাখবে ইমেল গ্রহণের জন্য সবচেয়ে বেশি কিন্তু ব্যবহৃত প্রোটোকল। POP9 ও আছে, POP9 বলে কিছু হয় না, এটা তুমি এমনিই কেটে দিবে। আচ্ছা, HTML পরীক্ষায় কিন্তু WBCS বা যে কোনো তুমি SSC পরীক্ষায় দেবে, HTML এর ফুল ফর্ম কিন্তু এসেছে। তো এই HTML, ঠিক আছে, HTML এটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। হাইপার টেক্সট, ঠিক আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। ঠিক আছে, এটা হচ্ছে তুমি এক প্রকার ওয়েব পেজ আর কি। হ্যাঁ, ওয়েব পেজের ক্ষেত্রে মনে রাখবে এটা ব্যবহার করা হয় কি HTML। আর দেখতে পাচ্ছ SMTP, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, বুঝতেই পারছো এটা মেল ডেলিভারির ক্ষেত্রে। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে এইগুলো মনে রাখবে, এই ফুল ফর্ম গুলো পরীক্ষায় আসে, বিশেষ করে যারা কম্পিউটারে পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু এগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে? বলছে ভারতের বৃহত্তম স্থলভিত্তিক বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র মুপ্পান্দালের কোথায়? তাহলে সব থেকে বেশি যেখানে বায়ু শক্তি উৎপন্ন হয় সেটা কোথায় উৎপন্ন হয়? আগে যদি প্রশ্ন এটা আসে তাহলে কি বলবে? তাহলে লার্জেস্ট, মন দিয়ে শোনো, লার্জেস্ট প্রডিউসার অফ উইন্ড এনার্জি। ঠিক আছে, এনার্জি। তাহলে সব থেকে বেশি মনে রাখবে উইন্ড এনার্জি কোথায় প্রডিউস করা হয়? পরীক্ষায় এসেছে, মনে রাখবে গুজরাট। ঠিক আছে, গুজরাটে মনে রাখবে সব থেকে বেশি উইন্ড এনার্জি কিন্তু প্রডিউস হয়। আর এই যে মুপ্পান্দাল দেখতে পাচ্ছ, এটা কোথায় অবস্থিত? না এটি তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ুর কোথায়? না কন্যাকুমারীতে। ঠিক আছে, কন্যাকুমারীতে এই মুপ্পান্দাল কিন্তু অবস্থিত। ক্লিয়ার? দুটো জায়গাতেই মনে রাখবে বেশি বায়ু শক্তি উৎপন্ন হয়, তার মধ্যে তামিলনাড়ু আছে এবং গুজরাট আছে, এবং সব থেকে বেশি যদি বলা হয় সব থেকে বেশি কিন্তু গুজরাটে কিন্তু সব থেকে বায়ু শক্তি বেশি কিন্তু উৎপন্ন হয়। পরের প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে? বলছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোন স্থানে অবস্থিত? তাহলে ড্রাই পোর্টের কনসেপ্টটা কি? না ড্রাই পোর্ট বলতে শুধু পোর্ট আছে, ঠিক আছে, সেখান থেকে মাল নিল বেরিয়ে গেল, এরকম ব্যাপারটা কিন্তু। ড্রাই পোর্ট বলতে কি প্রচুর ওই যে জিনিসগুলো যে পোর্টের মাধ্যমে, জাহাজের মাধ্যমে যে জিনিসপত্রগুলো যাবে সেগুলোকে রাখার জায়গা আছে না নেই? ঠিক আছে, তো যে ইনল্যান্ডের মধ্যে সেগুলো রাখার জায়গা বা সেখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ড্রাই পোর্ট ব্যবহার করা হয়। তাহলে এই ড্রাই পোর্ট কোন কোন স্থানে আছে? কলকাতা, হলদিয়া, দীঘা। তো অপশন ডি তে আছে দেখো, কলকাতা এবং হলদিয়া। এখানে কিন্তু সঠিক উত্তর তোমাকে নিয়ে নিতে হবে কি না কলকাতা এবং হলদিয়া পোর্ট। এই দুটো পোর্টেই মনে রাখবে ড্রাই পোর্টের ব্যবস্থা কিন্তু আছে। তাহলে কলকাতা এবং হলদিয়া এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে কৃষিক্ষেত্র থেকে নির্গত প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা? তাহলে এই যে গ্রিনহাউস গ্যাস আছে, অনেকগুলো গ্রিনহাউস গ্যাস, 6-7টা গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, CFC আছে, ওজোন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, মানে গ্রিনহাউস গ্যাস বলতে যেটা তোমার পৃথিবীর টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে সেগুলোকে আমরা গ্রিনহাউস গ্যাস বলি। তাহলে বলছে কৃষিক্ষেত্র থেকে
যেটা নির্গত হয় গ্রিন হাউস গ্যাস, সেটা কোনটি? তো মনে রাখবে কৃষি ক্ষেত্র থেকে এই যে মিথেন গ্যাস কিন্তু বেরোয়, ঠিক আছে। মিথেন গ্যাসটা মনে রাখবে এই যে ল্যান্ড থেকে, ঠিক আছে, কৃষি ল্যান্ড থেকে, সে কৃষি ল্যান্ড থেকে কিন্তু বা কৃষি ক্ষেত্র থেকে কিন্তু মিথেন গ্যাসটা উৎপন্ন হয়। আমরা পড়েছি মিথেনকে কি বলা হয় না, সরলতম হাইড্রোকার্বন বলা হয়, ঠিক আছে, সরলতম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, সরলতম হাইড্রোকার্বন কি না মিথেন। এবং মিথেনকে নিশ্চয় জানো যে মিথেন হচ্ছে ভূতের আলো বা আলেয়া সৃষ্টি করে আর কি, ঠিক আছে, ভূতের আলো, ভূতের আলো বা তোমরা বলবে আলেয়া। এইটা কোশ্চেনে কিন্তু এসেছে যে আলেয়া সৃষ্টিকারী গ্যাসটির নাম কি, এটা সৃষ্টি করে আর কি, সৃষ্টি করে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, যেটাকে ফ্রেয়ন বলা হয়, ফ্রেয়ন। এই ফ্রেয়নটা কোথা থেকে নির্গত হয়, মনে রাখবে এসি ফ্রিজ, ঠিক আছে, এসি বলো ফ্রিজ বলো, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে খরিত হয় কি সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন গ্যাস বুঝতেই পারছো, যে ওজোন লেয়ার আমরা অনেক কিছু পড়েছি এর সম্বন্ধে, ঠিক আছে, যে আমাদের যে ওজোন লেয়ারকে বাঁচিয়ে রেখেছে এর জন্য একটা প্রোটোকল হয়েছিল, ঠিক আছে, মন্ট্রিওল প্রোটোকল, এগুলো পরীক্ষায় আসে। গ্রিন হাউসের জন্য কিয়োটো প্রোটোকল, আগের ডেটে দেখবে আমি করিয়েছি এগুলো। মন্ট্রিওল প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের সাল তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কোন 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 সালে মন্ট্রিওল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল হয়েছিল, আমি দেখবে আগের ডেটে বলেছি তোমাদের। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, টেবিল টেনিস কোন সালে প্রথম অনুষ্ঠিত ক্রিয়া হিসাবে অন্তর্ভুক্ত হয়? প্রথম অলিম্পিকে আর কি। তাহলে অলিম্পিকে ক্রিয়া হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল টেবিল টেনিস কবে? আগে বলো দেখি, টেবিল টেনিস এবং লন টেনিস। মনে রাখবে এই যে লন টেনিস, টেনিস দু রকমের হয়, একটা হচ্ছে কি লন টেনিস আর একটা হচ্ছে কি টেবিল টেনিস, টেবিল টেনিস। এবারে যে লন টেনিস, এটা মনে রাখবে এটা কিন্তু মাঠে খেলা হয়, মানে এটাকে আমরা ইনডোর গেম বলতে পারবো না, এটাকে আউটডোর গেম বলবো। বাট এই যে টেবিল টেনিস, এটা মনে রাখবে এটা কিন্তু ইনডোর গেম, ঠিক আছে, ইনডোর গেম মানে টেবিলে খেলা হচ্ছে টেবিল টেনিস। এই টেবিল টেনিসটা মনে রাখবে চীনের কিন্তু জাতীয় খেলা, এই পরীক্ষায় কিন্তু এসেছে। এটা হচ্ছে কার না, চীনের জাতীয় খেলা, চীনের জাতীয় খেলা, জাতীয় খেলা। তোমরা কমেন্টে জানাবে আমেরিকার জাতীয় খেলা কোনটি, ঠিক আছে। এবং আমেরিকার জাতীয় খেলা, আচ্ছা একটা বলে দিই তোমাদের, দেখো বলে দিই, আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল। এবারে এই যে বেসবল, ঠিক আছে, বেসবল যে জায়গাটায় খেলা হয় সে মাঠটাকে কি বলা হয়, সে মাঠটাকে ডায়মন্ড বলা হয়, ডায়মন্ড বলা হয়। পরীক্ষায় অনেকবার এসেছে কিন্তু। এই বেসবল হচ্ছে কার না আমেরিকা, ঠিক আছে, ইউএসএ এর কিন্তু জাতীয় খেলা বেসবল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই টেবিল টেনিস কোন সালে প্রথম অলিম্পিক ক্রীড়া হিসাবে অন্তর্ভুক্ত হয় না 1988 সালে, ঠিক আছে, 1988 সালে সাউথ কোরিয়াতে, ঠিক আছে, সিউএল এ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। ভারতের প্রথম নিবেদিত নিরাপত্তা উপগ্রহ কোনটি? দেখো ভারতের প্রথম উপগ্রহ আমি পড়িয়েছি তোমাদের আর্যভট্ট, ঠিক আছে। এখানে যেটি বলেছে যে ভারতের প্রথম নিবেদিত নিরাপত্তা উপগ্রহ কোনটি, তাহলে এখানে GSAT-7, বা অনেক জায়গায় তোমরা কিন্তু GSAT-7 না পেয়ে কি পাবে, রুক্মিণী পাবে, ঠিক আছে, রুক্মিণী বা GSAT-7। রুক্মিণী নামটা দেখলেই তোমাদের হয়তো একটা জিনিস মনে পড়ে যাওয়ার কথা, ঠিক আছে, আমাদের বাংলার একজন নায়ক আছে, সেই নায়কের কেউ আর কি, ঠিক আছে। চলো এবার দেখে নি, স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো, তাহলে এখানে প্রধান স্বাভাবিক উদ্ভিদ যে স্টেপ তৃণভূমি অঞ্চল জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কোনটা? তাই দেখতে পাচ্ছ চিরহরিতরণ আছে, পর্ণমোচী আছে, দীর্ঘ তৃণভূমি। মানে রাখবে এই সঠিক উত্তর কি হয়ে যাবে না দীর্ঘ তৃণভূমি। এবার দেখো এই যে তৃণভূমি থেকে, গ্রাসল্যান্ড থেকে, মন দিয়ে শোনো, গ্রাসল্যান্ড, এই গ্রাসল্যান্ড থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসে। প্রথম যেটি আসে গ্রাসল্যান্ড থেকে সেটি হচ্ছে এক নম্বরে যে স্টেপ তৃণভূমিটা, স্টেপ তৃণভূমি, স্টেপ, এই যে স্টেপ, এই তৃণভূমি বা এই গ্রাসল্যান্ডটা কোথায় লক্ষ্য করা যায়? মনে রাখবে ইউরোপ এবং এশিয়া, ঠিক আছে, এশিয়া অ্যান্ড ইউরোপ,
এশিয়া এবং ইউরোপে মনে রাখবে এই গ্রাসল্যান্ডটা স্টেপ তৃণভূমি কিন্তু দেখা যায়। পরীক্ষায় এসেছে সাভানা। সাভানা এই তৃণভূমিটা কোথায় লক্ষ্য করা যায়? মনে রাখবে সাভানা একজন কালো মেয়ে, মানে কি সাউথ আফ্রিকা, ঠিক আছে, সাউথ আফ্রিকা। দেখবে সাউথ আফ্রিকার যারা মেয়ে হয় তারা, সাউথ আফ্রিকার যারা মানুষ হয় আর কি, তারা দেখবে প্রচুর কালো আর কি ওখানের মানুষরা। তো সাউথ আফ্রিকা থেকে আমরা কিন্তু সাভানা, সাভানা কালো মেয়ে বললাম, সেটা থেকে মনে রাখতে পারো। প্রেইরি, ঠিক আছে, প্রেইরি। প্রেইরি এই যে তৃণভূমিটা আছে এটা কোথায়? এটা মনে রাখবে প্রেইরি। দেখবে আমরা প্রে করলে উপর দিকে প্রে করি না, মানে উত্তর আমেরিকা, ঠিক আছে, এখান থেকে বলতে পারো কি নর্থ আমেরিকা, আমেরিকা। তাহলে নর্থ আমেরিকাতে কি আছে? প্রেইরি, এই তৃণভূমি। তাহলে এই তৃণভূমি যে তিনটি আছে, তিনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? এবার লিভার দেখো মেনলি কিন্তু তিনটা শ্রেণীর লিভার আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। ক্লিয়ার? এবারে আমি দেখো মনে রাখতে হলে একটা তোমাদের কবিতা বলেছিলাম, সেই কবিতার মাধ্যমে লিভার কিন্তু মনে রাখে কি, কাঁচি জাতি চিমটে, কাঁচি জাতি জাতি চিমটে। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। তাহলে কাঁচি জাতি চিমটে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভার। এবারে আমরা একটা একটা করে দেখে নেবো। কাঁচি, কাঁচি, কাঁচি যেটা প্রথম শ্রেণীর লিভার, মন দিয়ে শুনবে। কাঁচিটা দেখতে কেমন? দেখবে কাঁচি এই তো এরকম দুটো গোল, আচ্ছা এইরকম টাইপের, তাই তো। এইখানে দেখবে একটা কি দেওয়া আছে? আলম্ব দেওয়া আছে। তাহলে আলম্বটা কাঁচির কোথায় থাকে? মিডিল বরাবর থাকে। আলম্বটা কোথায় থাকে? মিডিল বরাবর। আর আমরা এখানে প্রেস করি, আর এইখানে কোনো কিছুকে রেখে আমরা কাটাকাটি করি, তাই তো। তাহলে আমি বুঝতে পারলাম কাঁচির আলম্বটা এক্স্যাক্টলি মাঝ বরাবর আছে। মন দিয়ে শুনবে। জাতি, ঠিক আছে, জাতিটা দেখবে দেখতে যদি বলা হয় এই রকম টাইপের জাতি হয়, তাই তো, যেটাই সুপুরি কাটাকাটি করে। তো ছবি আঁকাতে যদিও আমি এক্সপার্ট নই, জাস্ট বোঝার জন্য বুঝে নাও। মানে দেখো আলম্বটা কোথায় আছে না, আলম্বটা একদম কিন্তু মাথায় আছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু সুপুরি রেখে তুমি এইখানে প্রেস করছো, দ্যাট মিনস আলম্বটা এক পাশে আছে, কাজ হচ্ছে মাঝে, আর তুমি এই সাইডে কিন্তু বল প্রয়োগ করছো। ওটা কি করছিল? বল প্রয়োগ এখানে হয়েছিল, আলম্বটা মাঝে ছিল। তুমি আলম্বকে খেয়াল করো, আলম্ব মাঝে, এখানে আলম্ব কিন্তু শেষে চলে গেছে। নেক্সট চিমটে। চিমটেটা দেখতে কেমন হয়? চিমটেটা দেখতে কেমন? ঠিক এইরকম টাইপের চিমটে হয়। মানে তুমি এইটা, এইখানে আছে আলম্ব, শেষে আলম্ব আছে, ঠিক আছে। এইখানটা তুমি বল প্রয়োগ করছো, এইখানটায় বল প্রয়োগ করছো তুমি, আর সে কাজ করছে কিন্তু একদম একদম সবার শেষে কিন্তু কাজটা করছে। তাহলে এই হচ্ছে ফান্ডা। এই ফান্ডার মধ্যে এবার তোমাকে চেয়েছে কি, নলকূপের হাতল। তুমি নিজে বলো যে নলকূপের হাতলের আলম্বটা কোথায় আছে। দেখবে নলকূপের হাতলের আলম্বটা, ঠিক আছে, যদি আমরা নলকূপ, ধরো একটা নলকূপ যদি আমরা আঁকি, ঠিক আছে, নলকূপের দেখবে এইখানে তুমি বল প্রয়োগ করো, মানে এক পাশে বল প্রয়োগ করছো, এ কিন্তু এই জায়গা থেকে কি করছে, জল তুলছে। আর দেখবে এইখানে একটা কানেকশন থাকে কিন্তু, হ্যাঁ, নলকূপের সঙ্গে এইখানে একটা কানেকশন থাকে, এই যে নলকূপের সঙ্গে এইখানে একটা কিন্তু কানেকশন থাকে, মানে কি এটা আলম্ব। তাহলে কোন শ্রেণীর লিভার করছে তুমি নিজে বল। এতক্ষণ তোমাকে বোঝানোর মানে এটাই যে এটা বল প্রয়োগ এক পাশে, আলম্ব মাঝে, এখানে কাজ হচ্ছে, এখানে জল তুলছে, তাই তো। তাহলে এটা দেখো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়ে যাচ্ছে না, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে যে স্যার আপনি এত কঠিন ভাবে বোঝালেন কেন, সিম্পল নলকূপ প্রথম শ্রেণীর লিভার বলে বেরিয়ে গেলে তো হতো। দেখো এই যে আলম্ব কেসগুলো তুমি মাথায় কিন্তু আসতো না, তাহলে এই যে রাতে আসে তার জন্য কিন্তু তোমাকে আমি বললাম। এবার তোমরা কমেন্টে জানাবে মানুষের হার্ট কোন শ্রেণীর লিভার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। যদি কনসেপ্ট বুঝতে পারো তাহলে কিন্তু বলতে পারবে। পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে ভারতে কবে প্রণীত হয়? মানে দেখবে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের প্রয়োজনটা কি ছিল? এটা 1984 সালে কি হয়েছিল না, ভূপাল গ্যাস ট্র্যাজেডি আমরা পড়েছি। কি হয়েছিল? ভূপাল গ্যাস ট্র্যাজেডি, ভূপাল গ্যাস ট্র্যাজেডি। এই ভূপাল গ্যাস ট্র্যাজেডিতে একটি গ্যাস নির্গত হয়, তার নাম কি না মিক,
মিথাইল আইসোসায়ানেট, এটা দিয়েও পরীক্ষায় আসে। মিথাইল সায়ানেট এরকম করে অপশন দিয়ে দিবে। মনে রাখবে মিথাইল আইসোসায়ানেট এটাই কিন্তু মিক। এটা কিন্তু 1984 সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে হওয়ার ফলে এই গ্যাসটা নির্গত হয়ে বহু মানুষের কিন্তু প্রাণঘাত হয়েছিল। তাহলে এখানে একটা কোম্পানি, যে কোম্পানি বহু মানুষকে মেরে দিচ্ছে, তাহলে কোম্পানির উপরে কিছু প্রোটেকশন লাগাতে হবে যাতে তারা এমন কিছু তাদের প্রফিটের জন্য, তাদের ব্যবসার জন্য এমন কিছু না করে যাতে মানুষ, সাধারণ মানুষ সাফার করে। তার জন্য কি করা হলো, একটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট করা হলো। কত খ্রিস্টাব্দে? তাহলে 84-তে যখন হচ্ছে, কাছাকাছি হবে তারপরে, তাহলে 1986 সালে, মনে রাখবে 1986 সালে কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হলো। এবং 1986 সালে আমরা জানি কি হয়েছিল না, গঙ্গা অ্যাকশন প্ল্যান, পরীক্ষায় অনেকবার আসছে কিন্তু, ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল 1986 সালে কিন্তু জানুয়ারি মাসে হয়েছিল। ঠিক আছে, চলো এরপরে নেক্সট আমরা দেখে নিই কি আছে। নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটি পিঙ্ক রিভলিউশনের সঙ্গে যুক্ত? তাহলে পিঙ্ক রিভলিউশনের সঙ্গে যুক্ত বা রিলেটেড কোনটি? পিঙ্ক রিভলিউশনের সঙ্গে যুক্ত মনে রাখবে পেঁয়াজ, চিংড়ি এবং মাংস উৎপাদন। ঠিক আছে, তাহলে মিট উৎপাদন, আচ্ছা তোমার পন্ড এবং হচ্ছে তোমার অনিয়ন, এটার মনে রাখবে কার সঙ্গে না পিঙ্ক রিভলিউশনের সঙ্গে কিন্তু যুক্ত বা জড়িত। আচ্ছা এই যে দুগ্ধ উৎপাদন, এর সঙ্গে কি হোয়াইট রিভলিউশন, ঠিক আছে, হোয়াইট রিভলিউশন, হোয়াইট রিভলিউশন, তাহলে মনে রাখবে কার সঙ্গে, এই দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। এবং এই হোয়াইট রিভলিউশন এইখানেই তোমরা মনে রাখবে যে পরীক্ষা আসে যে অপারেশন ফ্লাডও কিন্তু মনে রাখবে এই দুগ্ধের সঙ্গে জড়িত। অপারেশন ফ্লাড পরীক্ষায় কিন্তু এসেছে, অপারেশন ফ্লাড, ঠিক আছে। অনেকে ভাবে অপারেশন ফ্লাড বন্যার সঙ্গে, না, অপারেশন ফ্লাড হচ্ছে এই মিল্ক প্রোডাকশনের সঙ্গে কিন্তু জড়িত। এবং এই অপারেশন ফ্লাডের একটা নাম মনে রাখবে, ডক্টর ভার্গিস কুরিয়ান, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, ডক্টর ভার্গিস কুরিয়ান, ভার্গিস কুরিয়ান কি, ঠিক আছে, ভার্গিস কুরিয়ান, তিনি কিন্তু এই অপারেশন ফ্লাডের সঙ্গে জড়িত। তোমরা কিন্তু মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসতে পারে। আচ্ছা ফিশ, বুঝতেই পারছো, মাছ উৎপাদনের সঙ্গে না ব্লু রিভলিউশন জড়িত, ব্লু রিভলিউশন মনে রাখবে কার সঙ্গে জড়িত, এই মাছ বা তোমার ফিশ উৎপাদনের সঙ্গে কিন্তু জড়িত। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। এমজি নারেগার নারীদের ন্যূনতম কত শতাংশ অংশগ্রহণ রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? তো মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি 33% নারীদের অংশগ্রহণ যাতে করে সেই তোমার মানে কিন্তু নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের সহায়তা করার কথা বলা হয়েছে? তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এবার তুমি নিজে দেখো, অপশন দেখো, জাতীয় স্তরের পরীক্ষা, তুমি বলো রাজ্য স্তরের যে পরীক্ষা, তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি বলছি, এখানে আবার রাজ্য স্তরে কি করে হবে? তাহলে কেটে দেবো। নিট কি শুধু দেবে না, আইআইটি জেই কি দেবে না, কি করবে না, জাতীয় স্তরের যে পরীক্ষা হবে, ঠিক আছে, জাতীয় স্তরের যে পরীক্ষা ন্যাশনাল লেভেল টেস্টে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে কিন্তু পড়ছে। এটা ক্লিয়ার, অপশন কেটে কেটে করতে পারবে যারা। এবং এই চ্যাপ্টারটা যদি তোমরা চাও যে আমি তোমাদের নিয়ে আসি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা সম্প্রতি রাজ্য সরকার শ্রমশ্রী প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? তাহলে শ্রমশ্রী প্রকল্প রিসেন্টলি জানো যে মাইগ্রেন্ট লেবাররা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কিন্তু নিগ্রহের শিকার হচ্ছে, ঠিক আছে। সেই নিগ্রহের শিকারের পরে আমাদের মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, তিনি কিন্তু এই শ্রমশ্রী প্রকল্প জারি করেছিল। এই প্রকল্পের দুটি পার্ট মনে রাখতে হবে, ঠিক আছে। একটা কি না, ফার্স্ট যাতে তোমরা ফিরে আসতে পারো, যারা বাইরে আছো তারা যাতে ফিরে আসতে পারে, তাদের জন্য 5,000 টাকা দেওয়া হলো, ঠিক আছে, কিসের জন্য? ট্রাভেলেন্স অ্যালাউন্স হিসাবে। এরপরে প্রত্যেক মাসে, ঠিক আছে, প্রত্যেক মাসে 1 বছর 5,000 টাকা করে মান্থলি, ঠিক আছে, মান্থলি দেয়া হবে, যাতে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটা কাজ করে সেটেল হতে পারো। এটাই হচ্ছে শ্রমশ্রী প্রকল্প, মনে রাখবে তোমরা। তাহলে আলটিমেট শ্রমশ্রী প্রকল্পে কেউ যদি
তোমার ওই কেউ যদি উপভোক্তা হয় সে কত টাকা পাবে, না 1 বছর 5,000 টাকা করে পাচ্ছে, 5 বারোয় 60,000 টাকা প্লাস ফার্স্ট টাইম পাচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে 65,000 টাকা কিন্তু পাবে সে। নেক্সট আমরা দেখে নিই লীলাবতী গ্রন্থটি কে লিখেছেন। তোমরা সবাই জানো যে লীলাবতী গ্রন্থটি ভাস্করাচার্যের লেখা। ঠিক আছে, এটা কার লেখা? ভাস্করাচার্য। ভাস্করাচার্যের যে বইটি সেটা হচ্ছে লীলাবতী। আচ্ছা, লীলাবতী কিসের বই তোমরা কমেন্টে জানাবে তো, যেটা কিসের বই তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, মনিটারি পলিসি কমিটি এমপিসি কত সালে গঠিত হয়? তো মনে রাখবে মনিটারি পলিসি কমিটি, আগে এই পলিসি কমিটির মানে এটা কি হয়, এই কমিটিটা মনে রাখবে অ্যাকচুয়াল এতে না 6 জন মেম্বার থাকে। ঠিক আছে, 6 জন মেম্বার থাকে, তার মধ্যে 3 জন থাকবে কোথা থেকে? আরবিআই থেকে থাকবে। তার মধ্যে আরবিআই যে গভর্নর হবে সে কিন্তু এর কিন্তু চেয়ারম্যান হবে। আর সেই সঙ্গে সঙ্গে 3 জন থাকবে কোথা থেকে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তাহলে এই 6 জনের মেম্বার মনে রাখবে এই মনিটারি পলিসি কমিটি। এই মনিটারি পলিসিকে মিনিমাম একটা বছরে কতবার মিটিং করতে হবে, ঠিক আছে, কতবার মিট করতে হবে, কতবার বসতে হবে, এটা কিন্তু রিসেন্টলি পরীক্ষায় কিন্তু এসেছে। মনে রাখবে অ্যাট লিস্ট 4 বার কিন্তু বসতে হবে, 4 বার বসে আরবিআই, বুঝতেই পারছো তাহলে ভারতের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা হিবিজিবি এই সমস্ত বিষয়ে বসতে হবে। মিনিমাম 4 বার বসতে হবে 1 বছরের মধ্যে। ঠিক আছে, এটা পরীক্ষায় এসেছে। এবং 6 জন মেম্বার থাকে, 3 জন থাকবে আরবিআই থেকে এবং 3 জন থাকবে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তাহলে এটি কত সালে গঠিত হয়? না 2016 সালে কিন্তু গঠিত হয়েছে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিলেন? তাহলে মার্সি পিটিশন দেখো, এবারে দেখো এই যে বিনায়ক দামোদর সাভারকর, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি না বিনায়ক দামোদর সাভারকর, এটা কিন্তু সঠিক উত্তর হবে। দেখ বিনায়ক দামোদর সাভারকর কে মনে রাখবে, ইনি কিন্তু অভিনব ভারত, ঠিক আছে, সোসাইটি, অভিনব ভারত সোসাইটি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1904 সালে অভিনব ভারত। ঠিক আছে, এবং তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কিন্তু অনেক কাজ করতেন। ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়াইয়ের জন্য অনেক কিছু করেছেন তিনি কিন্তু। এবারে যখন তিনি খুব অ্যাক্টিভ অবস্থায় আছে তাহলে ইনাকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হবে। অ্যারেস্ট করে কোথায় না আন্দামানের জেলে পাঠিয়ে দেওয়া হবে এবং তাকে জেলে বহুদিন ধরে রাখবে। তা বহুদিন যখন জেলে আছে তিনি চাইছেন যে আমাকে জেল থেকে যদি আমি মুক্ত না হই তাহলে আমি আমার যে তোমার অ্যাক্টিভিটি চালাচ্ছিলাম সেটা কিন্তু আমি ইংরেজদের বিরুদ্ধে আর কিছুই করতে পারবো না। তার জন্য তিনি কিন্তু চালাকি করে মার্সি পিটিশন করেছিলেন কাদের কাছে? ইংরেজদের কাছে, যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বিনায়ক দামোদর সাভারকর মার্স পিটিশন চালিয়েছিলেন এবং বিনায়ক দামোদর সাভারকর থেকে যেটা সব থেকে বেশি পরীক্ষা আসে, তিনি 1857 যুদ্ধকে কি বলেছিলেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তিনি এটাকে বলেছিলেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট। কে বলেছিলেন? পরীক্ষা খুবই আসে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তিনি 1857 যে সিপাহী বিদ্রোহ ছিল সেই সিপাহী বিদ্রোহকে বলেছিলেন কে না বিনায়ক দামোদর সাভারকর। তিনি বলেছিলেন 1857 যুদ্ধকে যে প্রথম স্বাধীনতা যুদ্ধ। ঠিক আছে, আচ্ছা আজকে লাস্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়কে জয় হে গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়কে জয় হে গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় কোন তারিখে? তাহলে কোন তারিখে গ্রহণ করা হয়েছিল? মনে রাখবি দুটি জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার বন্দে মাতরম, যেটাকে আমরা ন্যাশনাল সং বলি, এবং কি এই জনগণ মন অধিনায়কে জয় হে এটা কি ন্যাশনাল অ্যানথেম। তাহলে এই যে এই দুটিকেই কিন্তু গ্রহণ করা হয়েছিল 24শে জানুয়ারি, ঠিক আছে, 1950 সালে। 24 জানুয়ারি
1950 সালে। এবং এই 24শে জানুয়ারি 1950 সাল এটাই ছিল, মনে রাখবে, লাস্ট মিটিং। কাদের লাস্ট মিটিং? না, তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু লাস্ট মিটিং কি ছিল? এটাই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ঠিক আছে, অ্যাসেম্বলির লাস্ট মিটিং এই 24শে জানুয়ারি 1950 সাল। তাহলে তোমরা কমেন্টে জানাবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, ঠিক আছে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়েছিল? আমি অনেকবার বলেছি, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। ফার্স্ট মিটিং কবে হয়েছিল তোমরা কমেন্টে জানাবে। তাহলে এই ছিল আজকের 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং আজকে আমি তোমাদের টোটাল কিন্তু 3টা মক করিয়ে দিলাম। এরপরে কিন্তু আরো মক টেস্ট আসছে ম্যাথ এবং জিআই এর উপরে। এবং তোমাদের যদি কিছু ডিমান্ড থাকে, চ্যাপ্টার ওয়াইজ কোনো চ্যাপ্টার পড়ার প্রয়োজন থাকে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই কিন্তু খুব দ্রুতই নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।